এরকম একটা অনুষ্ঠান কন্ডাক্ট করার জন্য, আমাদেরকে ইনভাইট করার জন্য। যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, স্কুলের মধ্যে আমার বলার মতো খুব কমই থাকে। আমার জোনটা মেনলি অ্যাডাল্টদের, বড়দের, কার্ডিয়াক পার্টি। তো আমরা কিছু জিনিস আজকে আলোচনা করব, যাতে বা যেই অভ্যাসগুলো যদি আমরা নিয়মিতভাবে করতে পারি, যাতে বড়দের হার্টের সমস্যা না হয়। সেটার ইনডিরেক্ট এফেক্ট বাচ্চাদের কিভাবে আসবে, যদি বাচ্চারা বড়দের বা তার বাবা মা বা তার যে বাড়ির সিনিয়র মেম্বার যারা, তাদেরকে যদি সেই ভালো অভ্যাসগুলো ফলো করতে দেখে, তাহলে তারা যখন বড় হবে তাদের মধ্যেও সেই ভালো অভ্যাসগুলোই ডেভেলপ হবে। কারণ বাচ্চা যতটা না আমি তাকে বলে শেখাতে পারবো, সে বাকি চারপাশে যতটা দেখবে সেটাই সে ভালো করে শিখবে। এটাই নর্মাল জিনিস। তাহলে সে যদি দেখে যে তার বাড়ির ফ্যামিলি মেম্বার্সরা যে হ্যাবিটসগুলো মেনে চলছে, যে হ্যাবিটসগুলো ইউজ টু সেগুলোই তারা করবে। তাহলে যদি সেগুলো ভালো হয়, যদি সেগুলোতে তাদের হার্টের রোগ না হয়, তাহলে তারা যখন বড় হবে, তারা আরো ছোটবেলা থেকে যদি সেই অভ্যাসগুলো ভাবে চলে, তাহলে তাদের ভবিষ্যতে হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। হার্টের সমস্যা বলতে আমরা যেটা রেগুলার বেসিসে যেটা দেখে আসছি, যেটা আমরা খুব কমনলি ভয় পাই, যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো বা হঠাৎ করে কেউ হার্টের রোগে মারা গেল, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বা হার্ট ব্লক, যদি আমরা খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে হার্টের রক্তনালীতে হঠাৎ করে ব্লক হয়ে যাওয়া। যেমন বাড়ির জলের পাইপ দিয়ে জল যায়, কারণ হার্টের রক্তনালীর মধ্যে দিয়েও রক্ত চলাচল। তাহলে যদি রক্তনালীতে ব্লকেজ হয়ে যায়, তাহলে রক্ত চলাচলটা ঠিকঠাক না হলে তখন সেটা হার্ট অ্যাটাক হয় এবং তার ফলে পেশেন্ট ইমিডিয়েটলি মারাও যেতে পারে। হার্ট অ্যাটাকের আমরা যে কমন সব থেকে ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরের কথা বলি, সেটা হচ্ছে চারটে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটাকে আমরা বলি ডায়াবেটিস বা সুগারের রোগ। তার মানে যাদের সুগার থাকে তাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি থাকে। তাহলে যাদের সুগার নেই তাদেরকে চেষ্টা করতে হবে যাতে সুগারটা না ডেভেলপ করে, আর যাদের সুগার অলরেডি আছে তাদেরকে নিয়মিত মেডিসিন এবং হেলদি লাইফস্টাইল থেকে সুগারটা কন্ট্রোলে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে যে ব্লাড প্রেশার। সুগারের পরে অন্যতম কারণ হার্ট অ্যাটাকের হচ্ছে ব্লাড প্রেশার। তাহলে ব্লাড প্রেশার রেগুলার বেসিসে মনিটরিং করতে হবে। স্পেশালি 40 বছরের পরে অন্তত বছরে দুবার ব্লাড প্রেশার মনিটরিং করা উচিত। অনেক ভাবেন না, আমি তো 6 মাস আগে করেছিলাম, আমার প্রেশার নর্মাল আছে, তার মানে নেক্সট 6 মাসে তার প্রেশার বাড়বে না, এটা কিন্তু নয়। বয়স বাড়ার সাথে সাথে মানুষের প্রেশার বাড়ে। তাহলে বছরে অন্তত দুবার ব্লাড প্রেশারটা মনিটরিং করতে হবে। যদি বেশি থাকে তাহলে ডাক্তারের কাছে গিয়ে মেডিসিন নিতে হবে। সুগারের ক্ষেত্রেও তেমন, বছরে অন্তত একবার সুগার চেক করা উচিত 40 বছরের পর। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্লাডের কোলেস্টেরল। সেটা নিয়ে আজকাল আমরা অনেক বেশি সচেতন। এরকম অনেক মানুষ আছে, অনেক পেশেন্ট আছে যারা আগে ব্লাড রিপোর্ট করে নিয়েছে, এতও আমার কোলেস্টেরলটা বেড়ে গেছে। তো অন্তত কোলেস্টেরলের ক্ষেত্রে আমি বলবো বয়সটা আরো কম, মানে 30 বছরের কাছাকাছি বা 30 বছর পার হলে বছরে অন্তত একবার কোলেস্টেরলটা চেক করা। যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে সেই ধরনের মানুষদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদি কোলেস্টেরল নর্মাল থাকে তাহলে কিছু দরকার নেই, আবার পরের বছর টেস্ট করবে। যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট করবে। নেক্সট যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্মোকিং হ্যাবিট বা টোবাকো হ্যাবিট। আজকাল আমরা শুধু স্মোকিং এর কথা বলি, আমরা বলি টোবাকো ইন এনি ফর্ম। সেটা বিড়ি, সিগারেট হতে পারে, তামাক, গুটখা হতে পারে, এনি ফর্ম। তাহলে এই টোবাকো হ্যাবিট প্রচন্ড খারাপ। আমি আপনাদের একটা জাস্ট উদাহরণ দেব। বছর 3 আগে
তখন আমি এসএসকেএমে ডিউটি করছি, একটা 21 বছরের ছেলে হার্ট অ্যাটাক হয়ে ভর্তি হয়েছে। তো আমরা বললাম কি তুই 21 বছর তোর হার্ট অ্যাটাক হয়ে গেল, তোর সুগারের রিপোর্ট নর্মাল, প্রেশার নর্মাল, তোর বাবা মার হার্টের কোনো রোগ নেই, তোর কি করে হবে? তখন তার মা কাঁদতে কাঁদতে বলছে ডাক্তারবাবু ও রোজ 1 বান্ডিল করে বেরিয়ে যায়। তাহলে একটা 21 বছরের ছেলে যার সুগার নেই, প্রেশার নেই, কোলেস্টেরল নর্মাল, তারও হার্ট অ্যাটাক হলো, তার একটা বড় কারণ হচ্ছে স্মোকিং, মানে টোবাকো ইনডিউস। তাহলে এই 4টে হচ্ছে হার্ট অ্যাটাকের মেইন কারণ: সুগার বেশি থাকা, প্রেশার বেশি থাকা, কোলেস্টেরল বেশি থাকা, আর স্মোকিং বা টোবাকো থেকে অ্যাডিকশন, টোবাকোর অ্যাডিকশন বা টোবাকো থেকে দূরে থাকা। তাহলে আমরা বড়রা যদি এই 4টে ব্যাপারে আমরা সচেতন থাকি, তাহলে আমাদের বাচ্চারা কি দেখবে না আমাদের ফ্যামিলিতে কেউ টোবাকো ইউজ করে না, তাহলে আমিও করবো। আমার ফ্যামিলির লোকজন তারা 40 বছর পর বছরে অন্তত একবার করে সুগার চেক করে, বছরে একবার কোলেস্টেরল চেক করে, বছরে 2বার প্রেশার চেক করে। তাহলে সে কি শিখবে যে এটা নর্মাল, এটাই আমার করা উচিত। তাহলে তার মধ্যে ছোটবেলা থেকেই এই হেলথি অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এখন খুবই কম মেনে চলি, সেটা হচ্ছে হেলথি লাইফস্টাইল বা সেডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করা। তার মানে এখন আমরা বেশিরভাগ মানুষজন এরকম নয় যে আমাদের কাছে মানুষের কাছে টাইম নেই। 24 ঘন্টা, সেটা 10 বছর আগেও মানুষের কাছে দিনে 24 ঘন্টাই হতো, এখনো আমাদের কাছে দিনে 24 ঘন্টাই থাকে। কিন্তু আগেকার দিনে মানুষদের এই সেডেন্টারি লাইফস্টাইলটা ছিল, তার মানে তারা সারাদিন ঘরে বসে থাকতো না। আর এখন মানুষের সাথে কথা বলি, আর এখন আমাদের মানে কাজের সময়টা ছাড়া আর খাওয়া দাওয়া ঘুমের সময়টা ছাড়া আমাদের বেশিরভাগ সময়টা বিছানায় বা চেয়ার টেবিলে বসে ফোনের মাধ্যমে। তাহলে এই যে হাঁটার অভ্যাস বা সেটা দৈহিক পরিশ্রমের অভ্যাস না থাকে, এটা কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেমেয়েরা কি দেখছে, বাবা অফিসে উনি একা দেখছে, এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমি স্কুল থেকে এসে আমিও ফোন নিয়ে যে দৈনিক কাজকর্ম করা, খাওয়া ঘুমানোর সময়টা একটু মাঠে যাচ্ছে, একটু লাইভটা তোমার প্রোফাইল থেকে শেয়ার করো, কথা হচ্ছে, একটু বাইরে বেরোচ্ছে, তাহলে তাদের মধ্যে এই হ্যাবিটসটা ডেভেলপ হয় যে বাকি সময়টা হেলদি থাকার জন্য আমাদের ঘরের সাথে ফোন নিয়ে থাকাটা একটা হেলদি লাইফস্টাইল না, হেলদি হ্যাবিটস না। তাহলে আমাকে একটু বাইরে যেতে হবে, একটু খেলাধুলা করতে হবে, একটু বন্ধু বান্ধবদের সাথে মিশতে হবে। তো এইটা ভীষণ দরকার। এটা আমরা যদি না ফলো করি তাহলে আমরা কখনো এটা এক্সপেক্ট করতে পারবো না যে আমাদের ছেলেমেয়েরা এটা ফলো করবে। তাহলে ছেলে মেয়েদের সাথে নিজেদের স্বার্থে তো বটেই, তাহলে এই হেলদি লাইফস্টাইলগুলো আমাদের অ্যাডাপ্ট করতে হবে, আমাদের মেনে চলতে হবে। ঠিক, ধন্যবাদ। ডক্টর সেবাব্রত জানার কাছ থেকে আমরা কিছু বিষয় জানলাম, আশা করি আপনারা উপকৃত হলেন। এখন রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট ডক্টর সুদীপ্ত কর। মূলত আমাদের যেটা জানা যে শিশু মনস্তত্ত্ব এবং এই যে শিশুদের বিভিন্ন রকম সমস্যা তিনি প্রত্যেক দিন ফেস করেন এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে উনি শেয়ার করবেন। বেশ কয়েক বছর আগে ওই দিকেই তো বসতাম আমরা দুজনেই, বয়সও খুব বেশি না, দুজনে 40-এর নিচে আছে, তাই তো? তো ওইখান থেকে আবার এখানে বসার এই যে যাত্রাপথটা খুব সহজ কিন্তু নয়। মানে বলার একটা উদ্দেশ্য, এখানে তো আমাদের মানে যেটা আমরা বলি যে একটা জাতির মেরুদণ্ড, ছাত্র সমাজ এবং শিক্ষক। এবং আমরা যেভাবে বড় হয়েছি বা যে শিক্ষা প্রতিষ্ঠান, গর্বের সাথে বলতে পারি পশ্চিমবঙ্গের একেবারে প্রথম জায়গা থেকেই পড়াশোনা করছি। তো সেখান থেকে যেটা দেখেছি, মাথা নিচু করার একটা জায়গায় হচ্ছে সেটা হচ্ছে শিক্ষক। মানে আপনারা হয়তো অনেকেই জানেন না বা অনেকেই জানেন,
পৃথিবীর এমন কিছু উন্নত দেশ আছে যেখানে মানে যেটা আমাদের ন্যায় বিচারালয়, সেখানে একমাত্র বসার অধিকার শিক্ষকেরই আছে, অন্য কোনো প্রফেশনের কোনো মানুষের না। মানে এই যে জার্নিটা বলা প্রথম শুরু করলাম, যে আপনাদের ছাত্র আপনাদের সন্তানদের মধ্যে এই মানসিকতা ঢোকাতে হবে যে মঞ্চের উপাসে যে মানুষগুলো দাঁড়িয়ে আছে বা যে বসে আছে তাদেরকে অনুকরণ তো করবে না, অনুসরণ তো করতেই হবে। প্রতি মুহূর্তে তাদের মধ্যে থেকে যে তরঙ্গটা আসছে সেটা তার মধ্যে নিতে হবে, সেটা শেখাতে হবে। এটা শুধু ওই ছোটো ছোটো বাচ্চাগুলো হবে না, আপনাদেরকেও নিতে হবে। এই বারবার বলার উদ্দেশ্য কি, আমরা যেভাবে বড় হয়েছি, আমরা কেন বলছি, আপনারাও যেভাবে বড় হয়েছে সেই পরিবেশ এখনকার পরিবেশের মধ্যে অনেক একটা দেয়াল চলে এসছে। আপনারা আমাদেরকে বিশ্বাস করেন না, এটা ঘটনা। মানে যতই আপনি এখন শিক্ষক করুন, চিকিৎসক করুন, মাঝে দেওয়াল আছে এবং সেটাই পারস্পরিক সামাজিক অবক্ষয়। সেই জায়গা থেকে উঠে আসতে হবে, তবেই কিন্তু ওই তরঙ্গ আপনার ছাত্রের মধ্যে বা আপনার সন্তানের মধ্যে ঢুকবে। আপনি যদি একই বাতাবরণে বড় হতে থাকেন, একই বাতাবরণ নিয়ে সেই মেন্টালিটি নিয়ে আসতে থাকেন, হবে না। এটা প্রথম। দ্বিতীয়, ধন্যবাদ তো ভাই সেবা দিয়েই দিয়েছে। সব থেকে বড় কি জানেন তো, এই শিক্ষকদের ছাত্র আছে, মানে শিক্ষক দিবসে ছাত্ররা শিক্ষকদের জন্য শিক্ষক দিবস পালন করে, তাদের সামর্থ্য নিয়ে ছোটো ছোটো উপহার তো বড় কথা নয়, তাদের সম্মাননা যা কিছু সব কিছু করে। কিন্তু চিকিৎসকের কে আছে ভেবে দেখেছেন? ও বলুক বা আমি বলি, কে আছে? মানে এই ঘটনা খুব বিরল। মানে ওর কাছে কোনো রুগী ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পর আবার জানাতে গেছে, শুধু জানানোর জন্য গেছে ডাক্তারবাবু আমি ভালো আছি। এই তথ্য যদি আমরা নিই, তার সংখ্যা প্রতি 1 বছরে একটা কি দুটো। বুঝতে পারছি? মানে বলার উদ্দেশ্য এটাই, এই যে মেডিকেল আজকে যে আয়োজনটা করেছে তার জন্য সব থেকে তো ধন্যবাদ। যেমন প্রিন্সিপাল ম্যাম, সমস্ত টিচার্স ম্যামরা আছেন, নন টিচিং স্টাফ, অঙ্কনদা, সৌরভদা এবং প্রত্যেকেই গার্জেনরা, সব থেকে তো আমার এই ছোটো ছোটো বাচ্চা বন্ধুরা। তো সেবা বলার পর আমি যেটা বলবো সেটা হচ্ছে, অঙ্কনদা যেটা বললো যে শিশুর মনস্তত্ত্ব, মানে এটা তো একদিনের গল্প নয়। মানে আপনার শিশু আগামী দিনে কী হবে সেটা একদিনের জার্নি নয়। আমরা বলি কি, এই সমস্ত প্ল্যানিং আপনাকে শুরু করতে হবে প্রেগনেন্সির আগে থেকে। এখন তো সন্তান আছে, আবার অনেকে সন্তান নেবেন, এই সন্তানের বিষয়ে যেমন আলোচনা, পরেরটার জন্য অত্যধিক আলোচনা দরকার, তবেই সমাজ বদলাবে। স্বাস্থ্যের দিক থেকে তো হয়তো অনেকেই জানেন যে আমাদের যে কোনো একটা দেশে স্বাস্থ্য সূচক, মানে কোনদের স্বাস্থ্যগত উন্নত, এই স্বাস্থ্য সূচকের মধ্যে কি, সেখানে দেখবেন যে একটা সদ্যজাত শিশুর মৃত্যু হার কত, একটা আন্ডার 5 মর্টালিটি মানে 5 বছর নিচে বাচ্চার মৃত্যু হার কত, বা একজন ম্যাটার্নাল মর্টালিটি মানে একটা প্রসবকালীন মায়ের মৃত্যু রেট কত, এটা নিয়ে জিনিস না। তার মানে কি, ঘটনাটা ওই প্রেগনেন্সি থেকে 5 বছর। কেন বললাম 5 বছর? এই সময়টা হচ্ছে ফাউন্ডেশন ফেজ, মানে এখন হচ্ছে আপনি ভিত দিচ্ছেন, পরে বাড়ি অনেক বড় হবে, ইটালিয়ান মার্বেল বসবে, সবই হবে, কিন্তু এই ফাউন্ডেশন ভিতে যদি নড়বড়ে হয় তাহলে কিন্তু সেখানে ছেদ থাকবেই থাকবে। তাহলে আপনাকে প্ল্যানিং করতে হবে প্রেগনেন্সি বা তার আগে থেকে, বলার উদ্দেশ্য নেক্সট প্রেগনেন্সির জন্য। এবার কি, প্রথমে রোগ নিয়ে একটা কথা বলে দিই। রোগ নিয়ে কি, আগে তো আপনি সুস্থ রাখছেন, তারপরে তো মনস্তত্ত্ব। একটা সন্তান মানে আগামী দিনে কতটা সুস্থ থাকবে কি থাকবে না, এখানেও গল্প কিন্তু শুরু হয়ে গেছে সেই প্রেগনেন্সি থেকেই। অনেকদিন আগে আমরা ভাবতাম যে মাতৃগহ্বর, মানে মায়ের গহ্বরে যে বাচ্চাটি, সন্তানটি, মানে ফিটাস যে ভ্রূণটি আছে, সে হয়তো স্টেরাইল, মানে একদম সুন্দর একটা এনভায়রনমেন্টে আছে যেখানে কেউ ব্যাকটেরিয়া বা কেউ কিছু নেই, কোনো জীবাণু নেই। সেটা কিন্তু না, সেখানেও জীবাণু আছে এবং সেই জীবাণুগুলো আমাদের ভাষায় বলি আমাদের সিম্বাটিক, অনেক ভালো। এবার এই যে ভালো আসবে না খারাপ আসবে, সেটা আবার অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেই ফ্যাক্টরগুলোর মধ্যে কি, মায়ের স্বাস্থ্য কেমন, মা কোন পরিবেশে আছে, মা কি খাওয়া দাওয়া করছে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রেগনেন্সি থেকে মায়ের স্বাস্থ্য, মায়ের খাওয়া দাওয়া, মায়ের মেন্টাল হেলথ প্রচণ্ড মাত্রায় নজর দিতে হবে। আমাদের আজকালকার দিনের ফ্যামিলিতে এটা অত্যন্ত গুরুত্ব, এই ছোটো ছোটো ফ্যামিলিতে মাকে ওই সময় আনন্দে রাখা।
যে বাচ্চাটি জন্মালো, এই যে জন্মানোর সাথে সাথে বাচ্চার এই যে ব্রাথ প্রসেস বাচ্চা যে হচ্ছে, এর মধ্যেও অনেক অনেক ফ্যাক্টর আছে যেগুলো কিনা ঠিক করে দেবে আগামী দিনে ওই বাচ্চাটির স্বাস্থ্য কীরকম হবে। যেমন আপনারা অনেকেই হয়তো একটা প্রবাদ বা অনেক কিছু শুনে থাকবেন যে সমস্ত রোগী আমরা বলি যে উৎস হচ্ছে পেট, মানে যার পেট ভালো তো তার সব ভালো, এরকম একটা আমরা প্রবাদ আছে এবং এটা অত্যন্ত অনেক অনেক বছর আগে থেকেই চলে আসছে এবং ঘটনাটি সত্যি। কোন দিক থেকে সত্যি? এই যে যে বাচ্চাটি বসে আছে আমার সামনে বা আমরা যারা বসে আছি, এই প্রত্যেকে আমাদের খাদ্যনালীর ভিতরে কত ব্যাকটেরিয়া আছে তার কোনো ধারণা আছে? মানে যদি একটু যারা বড়রা যারা জানেন তাদের উদ্দেশ্যে একটু বলি যে আমাদের এই মানব শরীরে যতগুলো কোষ আছে তার থেকেও 10 গুণ বেশি, অলমোস্ট 10 টাইমস, মানে আমাদের যতগুলো জিন আছে তার থেকেও 150 গুণ বেশি ব্যাকটেরিয়া আমাদের শুধু খাদ্যনালীর মধ্যে আছে। এই সমস্ত খেল হচ্ছে ওই ব্যাকটেরিয়া, মানে ওই ব্যাকটেরিয়াগুলো কতটা আমাদের সাথে না, আমরা কতটা ওই ব্যাকটেরিয়ার সাথে সহানুভূতির সাথে সিম্বায়োটিকভাবে রয়েছি তার উপর পুরো নির্ভর করবে। যখনই ওদের পাল্লা ভারী তখনই আমি অসুস্থ, যখন আমরা একটা সুন্দরভাবে আছি ব্যালেন্স করে তখন আমরা ভালো। এটার উপর মেন্টাল প্রভাব আছে। কেন কেন গুরুত্বপূর্ণ? মানে এই যে ধরুন আপনার বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে, হঠাৎ করে কালকে একটা ডায়রিয়া হয়ে গেল, মানে কমন আমাদের কাছে তো প্রতি মুহূর্তে বাচ্চারা আসছে যে একটা ডাক্তার পেট খারাপ করবে, এটা কেন হলো? কাল পর্যন্ত ছিল, আজ হঠাৎ করে হয়ে গেল কেন? এই ঘটনাটা হচ্ছে ওই খাদ্যনালীর মধ্যে সমস্ত কিছু ঘটনা। এবার এই যে খাদ্যনালীর মধ্যে কোন ব্যাকটেরিয়াগুলো থাকবে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে প্রথম 2 থেকে 3 বছরে, এবং সেটা শুরু হচ্ছে ওই মায়ের মাতৃগহ্বর থেকে। তাহলে এই জার্নিটা প্রথম 2 থেকে 3 বছর কী কী জিনিস? মায়ের হাইজিন, মায়ের খাবার, মায়ের পরিবেশ, বাচ্চার ব্রাথ প্রসেস, মানে একটা সিজারিয়ান ডেলিভারি একটা নর্মাল ডেলিভারি পার্থক্য আছে, সেটা ডিটেলসে আমরা না জানি। মানে এই যে বাচ্চা জন্মালো তারপর তার যে পরিবেশ, এই যে খাদ্যনালীতে কে থাকবে, কে ঠিক করবে? ব্রেস্ট মিল্ক, বুকের দুধ। মানে বুকের দুধ হচ্ছে আমরা বলি বাচ্চাদের ডাক্তার না, যে কোনো যারা ব্রেস্ট মিল্ক নিয়ে গবেষণা করছে তারা প্রত্যেকেই যেটা বলে ব্রেস্ট মিল্ক হচ্ছে সারা ইউনিভার্স, শুধু পৃথিবী না, এই সারা ইউনিভার্সের মধ্যে সব থেকে বিস্ময়কর তরল, মানে ওর থেকে বিস্ময়কর তরল আর হতেই পারে না। এত কিছু ওর মধ্যে আছে, এত রকম জিনিস আছে, আমরা যেটুকু আজ দেখতে পাচ্ছি, মানে আমরা এই এত এত সফিস্টিকেটেড এত ইনস্ট্রুমেন্ট নিয়ে বসেও যেটুকু দেখতে পাচ্ছি সেটাও একটা ওই মানে টিপ অফ আইসবার্গ, জাস্ট এইটুকু হয়তো দেখতে পাচ্ছি, এত বাকি আছে এখনো বোঝার, এত একটা মিস্টেরিয়াস লিকুইড। তো ওই ব্রেস্ট মিল্ক কিন্তু আপনার সন্তানকে প্রথম 6 মাস দিতেই হবে। এই যে আমরা প্রতিবার বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস ফার্স্ট 6 মান্থ, এটা অত্যন্ত জরুরি। মানে অনেকেই ভাবে যে ঠিক আছে খাচ্ছে, আমি খুব খারাপভাবে বলি তো চেম্বারে যারা ব্রেস্ট ফিডিং করায় না, খুব খারাপভাবে বলি, তাতে আমার কিছুই যায় আসে না। কারণ যদি আমার মনটা খারাপ দেখেও একটু তাদের একটু জ্ঞান বুদ্ধি বাড়ে। তার কারণ হচ্ছে কি, এই যে উন্নত দেশগুলো কেন তুলনা করতে হবে, স্বাস্থ্য সুশক্তিকে তুলনা করতে হবে, সেখানে যদি প্র্যাকটিস দেখেন তারাও ব্রেস্ট মিল্ক খাওয়ানোর জন্য উদ্ভিদ হয়ে আছে, কিন্তু দুর্ঘটনা কি, তাদের মায়েদের দুধ হয় না, আর আমাদের মায়েদের দুধের ভর্তি পড়ে যাচ্ছে, তাও দুধ খাওয়াচ্ছে না। তারা ভাবছে যে আমরা ব্রেস্ট মিল্ক কিনবো, আমার মায়ের দুধ নেই, আমার ওয়াইফের দুধ নেই, আমি দুধ কিনবো, কিন্তু কৌটোর দুধ না, ব্রেস্ট মিল্ক অত্যন্ত জরুরি। তার জন্য ব্রেস্ট মিল্ক ব্যাংক, যেমন ব্লাড ব্যাংক আছে তেমন ব্রেস্ট মিল্ক ব্যাংক আছে, আমাদের এখানেও তৈরি হয়েছে আধুনিক সময়। কিন্তু তারপরেও মানুষের ঘুম ভাঙছে না। তথ্য বলছে পশ্চিমবঙ্গে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে শুধুমাত্র 6 মাস বুকের দুধ খাচ্ছে এরকম 100টায় মাত্র 42 ওঠানামা করে, কখনো 50-এর দৌড়াই থাকে, আবার না, মানে 50টা আমরা এখন ক্রস করতে পারিনি এত কিছু পরেও। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কি ওই ব্রেস্ট মিল্ককে ঠিক করে দেবে ওই বাচ্চার খাদ্যনালীতে আগামী সারা জীবনের জন্য কোন ব্যাকটেরিয়াগুলো থাকবে, ও কত রোগে ভাবে। যে সেবা বললো যে মেটাবলিক ডিসঅর্ডার, ডায়াবেটিস বা যে কোনো মেটাবলিক, একটা বাচ্চার বা বড় বয়সে ওবেসিটি কতটা হলো, তার কোলেস্টেরল প্রোফাইল কী হবে, সেটারও কিন্তু
একটা ইনডাইরেক্ট রিলেশন আমাদের এই খাদ্যনালীর ব্যাকটেরিয়ার মধ্যে আছে। এটার গুরুত্ব এতটাই। এবার আজকালকার দিনে যেটা সব থেকে বড় প্রাসঙ্গিক, সেই মনস্তত্ত্ব নিয়ে দু চারটে কথা বলি। প্রত্যেকেই তো স্বপ্ন দেখে, মানে আমরাও সন্তানের বাবা, সন্তানের পিতামাতা, আমরা যেরকম আমরাও তো সন্তানের স্বপ্ন দেখছি যে আমাদের সন্তানরা এই জায়গায় স্ট্যান্ড করুক, এত ভালো জায়গায় যাক। কিন্তু এখানেও তো সেই একই গল্প যে তার ভিতটাকে তো আমাকে সেই মজবুত করতে হবে। তার জন্য দায়িত্ব কিন্তু প্রথম তার বাড়িতে মানে প্রথম 2 থেকে 3 বছর। তারপরে এই আমাদের যে এখন ন্যাশনাল এডুকেশন পলিসি আছে সেখানে বলছে 3 বছর থেকে একটা বাচ্চা স্কুলে যেতেই পারে। শিক্ষক মহাশয়দের, ম্যাডামদের, স্যারেদের দায়িত্ব আসছে। তো মনস্তত্ত্বের জায়গায় কোথায় সব থেকে বেশি কি জিনিসগুলো নিয়ে আমরা এখন আসছি? এই যে আমাদের পরিবারগুলো এত ছোট হয়ে গেছে না, পরিবারগুলো ছোট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, মানে আমার যেটা মনে পড়ছে কি, আমি ছোটবেলায় ঘুম থেকে উঠে বা যখন আমার জ্ঞান হচ্ছে, মানে কি আমার ছোটবেলাটা কাটছে আমি পাড়ার ছেলেদের সাথে গুলি খেলছি মনে পড়ছে, বা ঘুড়ি ওড়াতে যাচ্ছি, পড়ার ফাঁকে মাঠে গিয়ে বল খেলছি, বা আমাদের পাশের পুকুরটাতে গ্রীষ্মের দুপুরে সাঁতার কাটছি, পাহাড় মাখছি, জল কাদা শুয়ে আছি। তো এখন শৈশব, এই যে বাংলাগুলো যদি আমি প্রশ্ন করি যে আপনার বাচ্চা, আপনি স্বপ্ন দেখছেন এই জায়গায় যা, ওই জায়গায় যা, নিশ্চয়ই, কিন্তু প্রত্যেকটা একটা রিলেশন আছে। কেন এই প্রথম ইন্টারভিউ উদাহরণটা দিলাম? এই যে আমরা যে ছোটবেলায় যে খেয়েছি, এই যে প্লে হাউস, স্কুলের যে কনসেপ্ট, যে প্লে হাউসে আপনি বাচ্চাকে ভর্তি করতে কেন বলছেন? প্লে হাউসের কনসেপ্ট কি? প্লে হাউসের কনসেপ্ট হচ্ছে, মানে এই যতজনকে আমি প্রশ্ন করি, আপনারা একটা গার্জেন হাত তুলুন যে ছোটবেলায় প্লে হাউসে পড়েছে, দেখি একজন কেউ। প্লে হাউসের কনসেপ্টই ছিল না। তো কেন ছিল না? আমরা কোন ক্লাসে ভর্তি হয়েছি? আমার বাবা প্রাইমারি শিক্ষক, তো বাবা আমাকে সাইকেলে করে পিছনে বসিয়ে নিয়ে চলে যেত, গেছি ছোটবেলাতে। তো প্লে হাউসের কনসেপ্ট আমাদের ছিল না। তো আজ এখন কেন প্লে হাউসের কনসেপ্ট? মানে এটা নয় যে যদি আপনি ব্যবসার দিক থেকে ভাবেন তো স্কুলগুলো ব্যবসা করছে, ভর্তি করে নিচ্ছে 3 বছর, আপনি ভাবতেই পারেন। কিন্তু আপনি যদি গাইডলাইন দেখেন, যে অঙ্গনদাও যেটা বললো বা আমিও যেটা বললাম, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে কি বলছে 3 বছর থেকে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠান। কেন? তার কারণ হচ্ছে এই যে নিউক্লিয়ার ফ্যামিলি, আমি যে প্রথম বললাম, আমরা বা আপনারা সবাই প্রথমে ঘুম থেকে উঠে খেলতে যেতাম, পড়ার মাঝে সব কিছুর মাঝে এত পড়াশোনা হতো। এখন আপনি ঘুম থেকে উঠছেন, ছেলেটি দেখছে বাবার মুখ, মায়ের মুখ, টিভি, মোবাইল, এর বাইরে কি দেখছেন? কাকার ছেলেমেয়েও নেই, জ্যাঠামশাই বাইরে, দাদু দিদার তো উচ্চারণ করতে পারে না, দাদার মানে গ্র্যান্ড মাদার মানে যে ঠাকুমা, ম্যাডামকে শেখাতে হচ্ছে, আপনারা পাচ্ছেন না। ঠাকুমাকে যায়নি বুঝলি, ঘটনা এটা বিশ্বাস বা অবিশ্বাস যাই করে তো ঘটনা। তাহলে এই যে একটা পরিবার থেকে যে জিনিসটা পাবে, তার যে ডেভেলপমেন্ট হবে, যে পরিবেশের সংগ্রাম, ও যে দেখবে আমার ঠাকুমা, আমার দাদু, আমার বাবা মার সংগ্রাম, আমার পরিবেশে আমি কিভাবে মারামারি করে খেলছি, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড ওই তরঙ্গ। আপনি বুঝতে পারছেন, আপনি ভাবছেন যে এই বাচ্চাগুলো বসে আছে, ওরা কি শুনছে, কি বুঝছে, এটাও তরঙ্গ। ও যখন এই দিকে আসবে না, ওর মাথায় আবার কোনোদিন না কোনোদিন মনে স্ট্রাইক করবে যে আমি ওই ছোটবেলায় মেরিগোল্ডে পড়তাম, কোনো এক ডাক্তার হবে, হয়তো নাম মনে করতে পারবে না, আমার স্কুলে এসেছিল, আমাদেরকে বলে দিয়েছিল, কি বলে গেছিল ইম্পর্টেন্ট না, হাততালি দিয়েছিলাম, সবাই হাততালি দিচ্ছিল, কথা বন্ধ করতে আরো বেশি আনন্দ পেয়েছিলাম। আমাদের যেটা হয় তখন মনে হতো না, হাততালি দিলে তাড়াতাড়ি নিজেদের মাস্টার থেকে কখন বক্তৃতা বন্ধ করবে। এদের মধ্যে তরঙ্গ ঢুকছে, আপনাকে সেটাকে অকুপেট করতে হবে, মানে যে তরঙ্গটা যাতে নেয় সেটা অকুপেট করতে হবে। তার জন্য ওর পরিবেশ অত্যন্ত দরকার। শুধু স্কুলে হবে না, পাড়ায় খেলতে দিন, মারামারি করতে দিন। আমি তো বলি, আরে স্কুলে মারামারি করছিস না, মারামারি হচ্ছে কনস্ট্রাকটিভ প্লে। এই ছেলেটি, ওই ছেলেটি যখন ও প্রফেশনাল লাইফে যাবে, মারামারি হবে না। এই যে ও স্কুলে মারামারি করছে, একটা ছেলে মারামারি করছে মানে কি, ও মেন্টাল স্টেবিলিটি তৈরি করছে। তো ও খেলার মাঠে গিয়ে অন্যকে টপকাতে চাইছে দৌড়ে, মেন্টাল স্টেবিলিটি। তো ওকে পরিবেশটা দিতে হবে, তো ও জানলোই না রেস কি, কিভাবে। এটা তো কনস্ট্রাকটিভ প্লে, এটার মধ্যে তো কোনো হিংসা নেই, এর মধ্যে তো কোনো ইঁদুর দৌড় নেই, কিন্তু একটা কনস্ট্রাকটিভ প্লে আছে যেটা ওদের ওই পরিবেশটা দিতে হবে। তো এই পরিবেশ আমাদেরকে
প্রত্যেককে বলি বিদ্যালয়টা নিয়ে যান, সময় করে খেলার মাঠে নিয়ে যান, স্কুলে খেলান, এটা অত্যন্ত জরুরি। যেটা নিয়ে এটার বাইরে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে যেটা সেবাও বললো যে মোবাইলের আসক্তি। ও বাবা মাকে দেখছে মোবাইল, ও মোবাইল। ঘটনা তো তাই, এখনকার ছেলেমেয়েরা স্পিচ ডিলে হচ্ছে, কথা বলতে দেরি করছে। অনেক বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে যে একঘেয়েমি। প্রতিদিন চেম্বারে বসলে অন্তত আমি যদি যে পার্সেন্ট বাচ্চা দেখি তার 2 থেকে 3% বাচ্চার কমপ্লেন বাবা মার থাকে যে তো বাচ্চাকে বাড়ি আনতে পারছি না। কি যে দুরন্ত, কি যে কষ্ট করে যে মানুষ করছি, আপনাকে কি বোঝাবো। কিছুটা বুঝতে পারি, বাড়িতে আমার তো মেয়ে আছে, কিন্তু বোঝার বাইরেও যেটা, সেটা হচ্ছে এই পরিবেশটার জন্য হচ্ছে মোবাইলের আসক্তি। তার একটা অন্যতম কারণ এই যে আমরা খাবার মাঝে মাঠে যেতাম, খাবার মাঝে বাইরে পায়চারি করতাম, ছেলেকে নিয়ে যে কোনো সিম্পল গেম খেলতাম, ছাদে উঠে যেতাম, হচ্ছে না। খাওয়া মাঝখানে যেটুকু সময় মোবাইলে ঘাটা হয়, শুয়ে নয় বসে ফ্রেন্ডারি লাইফ চলছে, ও তাই দিচ্ছে, ওর মধ্যে ওই তরঙ্গ, ওই একই নকল, একই জিনিসই হবে। তাহলে আমাকে মোবাইলের একটা গাইডলাইন করে দিয়েছে। তা মোবাইল কি বন্ধ করা যাবে? আমি পারবো না, তো আপনারা বাচ্চা কি সম্ভব, প্র্যাকটিক্যালি সম্ভব। তাহলে গাইডলাইন মানতে হবে, ছোট গাইডলাইন। মানে কি, 2 বছরের নিচের বাচ্চার গাইডলাইন কি, শুধুমাত্র সে ভিডিও কলের জন্য মোবাইলের কাছে যাবে, মানে তার আত্মীয় স্বজন ভিডিও কল করছে, তার জন্য মোবাইলের সামনে যাবে। 2 থেকে 5 বছরের বাচ্চা মোবাইল ইনক্লুডিং অল স্ক্রিন, মানে মোবাইল, টিভি, কম্পিউটার, মনিটর যা কিছু আছে সেটা 2 ঘন্টা, উইদিন 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে থাকবে। 5 বছরের উপরের বাচ্চা, অ্যাডোলেসেন্ট গ্রুপ, যারা স্কুলে পড়ছে, তাদের ক্ষেত্রে এই লিমিটটা করা সম্ভব না। কেন? অনেকেরই স্কুলে আছে যাদের হয়তো অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন গান শিখছে, এখন তো অনলাইন সাঁতারও শিখছে। যাই হোক, এই যে অনলাইন শিক্ষার জন্য তাদের একটা সময় তাকে দিতেই হবে। এডুকেশন বাদ দিয়ে যেটুকু সময় আছে তার জন্য 2 ঘন্টা। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাবা মাকে বলবো, সেটা হচ্ছে যে মোবাইল সবসময় কিন্তু কো-ভিউইং, মানে আমরা যেটা বলি একই মোবাইল দুজনে একসাথে দেখুন যতক্ষণ দেখবেন। এরকম হবে না আপনার ছেলে মোবাইল নিয়ে ওদিকে শুয়ে যাচ্ছে বালিশের উপর পা তুলে, আপনি এদিকে বালিশের উপর পা তুলে মোবাইলে আছে, এটা হবে না। মোবাইল এই বয়সের বাচ্চাদের কো-ভিউইং হবে, কি দেখছে সবসময় আপনার কনস্ট্যান্ট একদম সার্ভিলেন্সে থাকবে, কি দেখছে সেটা খুব ইম্পর্টেন্ট। এই যে স্ক্রল করে করে চলে যাচ্ছে, এই যে রিলস দেখছে মিনিটের পর মিনিটের, বাচ্চাগুলো তো আমাদের থেকে ভালো মোবাইল চালায়, কি দেখছে সেটা আপনার সবসময় সার্ভিলেন্সের মধ্যে থাকতে হবে। মানে কো-ভিউইং হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি অফিস যাবেন 1 ঘন্টা পর, কাটাচ্ছি না, মোবাইল দেখে নিতে হবে, মোবাইলের এটা। আর 1 মিনিটের মধ্যে শেষ করবো, অনেক বড় হয়ে গেছে। সেটা হচ্ছে ADHD। কেন বলতে হচ্ছে ADHD? অনেকেই এখন শুনে ফেলেছেন, অনেকের মধ্যে অটিজম, ADHD। মানে মার্কেটে বাবা মারা যারা আছেন এই এখন বাচ্চাদের এই বয়সে, তারা সকলেই জানে ADHD হচ্ছে ওই একগুয়েমি, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভ ডিসঅর্ডার। মানে বাচ্চাটিকে শান্ত করে কোথাও বসানো যায় না। সেটা যদি কখনো আপনার মনে হয় যে আপনার বাচ্চা অন্যের থেকে বেশি, সব থেকে ইম্পর্টেন্ট আমি যেটা বলি সেটা হচ্ছে যে স্কুল থেকে কোনো রিপোর্ট এলো কি না, সব থেকে গুরুত্ব দেবেন। যে আপনার ক্লাস ম্যাডাম, আপনার ক্লাস কোঅর্ডিনেটর, স্কুলের প্রিন্সিপাল আপনার ছেলে মেয়ে নিয়ে কমপ্লেন করলো কি না, সেটা ভালো মনে নিন যে ম্যাডাম আমাকে বলেছে আপনার মেয়েকে আমি অবজার্ভ করছি সারাদিন স্কুলে, এ কিন্তু এক্সট্রা, মানে এক্সাম্পল সোহমের থেকে রোহন অত্যন্ত দুষ্ট, এক্সট্রা, সেটা আপনাকে গুরুত্ব দিতে হবে। সেই সেম জিনিস বাড়িতে, সেম জিনিস খেলার মাঠে, সেম জিনিস পরিবেশে যদি করে, আপনি চিকিৎসকের পরামর্শ নিন, এটা আমার বার্তা। অটিজমের ক্ষেত্রেও তাই, বেশ কিছু লক্ষ্য রাখে, বাচ্চা একটা নির্দিষ্ট কাজের মধ্যে নিজেকে গুটিয়ে নিচ্ছে, পরিবেশে মিশছে না, একই কথা বারবার বলতে থাকছে, একটা পার্টিকুলার জিনিসকে নিয়ে সারাদিন খেলছে, এরকম প্রবণতা হলেও কিন্তু আপনি অবশ্যই আপনার পছন্দের কোনো চিকিৎসক বা এখন অনেক জায়গা হয়েছে, সেন্টার হয়েছে, সেখানে দেখান। মানে কেন কি একই গুরুত্ব ভিতে ভেজাল মিশে গেলে বাড়ি উঠবে না, ভালো বাড়ি হবে না, এখনই দিতে হবে। এই নিউরো ডেভেলপমেন্টাল স্টেজটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। তাই সংক্ষেপে প্ল্যান হচ্ছে প্রেগনেন্সি থেকে করতে হবে, ব্রেস্ট ফিডিং করাতে হবে, মোবাইলে নির্দিষ্ট গাইডলাইন করতে হবে, ADHD অটিজম মাথায় রাখতে হবে।
দীর্ঘায়িত হয়ে গেছে, প্রত্যেককে ধন্যবাদ। এবার কোনো প্রশ্ন ইন্টারেক্টিভ দিতে হলে আমরা